সোনুর টিফিনটা তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। মাঝে মধ্যে আমি কিন্তু এই বাদাম কিশমিশ এগুলোও দিই, কারণ এখন তো প্রোটিনের একদম কোনো উৎসই নেই এই মুহূর্তে। যেহেতু আমরা মসুর ডাল খেতে পারছি না, মাছ মাংস ডিম খেতে পারছি না, তো তার জন্য মানে প্রোটিনের ঘাটতি একটা থেকেই যায়। কিন্তু সেটা অন্যান্য মাধ্যমে আমরা নিতে পারি, যেমন ধরো ডাল ঠাল আছে, অন্যান্য ডাল। কিন্তু আমার না ছোলার ডাল খেতে একদমই ভালো লাগে না। মুগ ডালটা একটু আধটু খাই, কিন্তু সেটাও রেগুলার তো খেতে ইচ্ছেই করে না। হঠাৎ এক আধ দিন ঠিক আছে, কিন্তু বাধ্য হয়ে কিছু করার নেই, মুগ ডালটা এখন মাঝে মধ্যে খেতে হচ্ছে। ভিডিও কিন্তু যেদিনকে মিস গেছে ওই দিনই মনে হয় মুগ ডালটা খেয়েছি, যেদিন যেদিন মিস গেছে। তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জানি যেহেতু প্রোটিনটা সেরকম পাচ্ছি না, তার জন্য ডালই খেতে হবে, ওই জন্য মাঝে মধ্যে মুগ ডালটা খাই। সোনুও মুসুর ডালটা ছাড়ে না, অন্য ডাল খেতেই চায় না, তারপরেও মুগ ডালটা মাঝে মধ্যে করি, ও খুব একটা ভালোবাসে না। কি করা যাবে, প্রোটিনের জন্যই ওটা মাঝে মধ্যে খাই। আলু টমেটো দিয়ে একটা সবজি করে দিয়েছিলাম, আর লুচি দিয়েছিলাম, সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম টিফিনে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। তো প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গডের কাছে প্রে করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। বড়দের জন্য প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কাজ করছিলাম, ওই সময় নিচে আমার ফ্রেন্ড ফোন করলো হঠাৎ করে, বলছে কচু খাবে? তো আমি বলছি খাবো, যেহেতু একই ধরনের সবজি অনেক দিন ধরে খাচ্ছি, তো এটা একটু আলাদা আছে। তো বলছে যদি খাও তো নিচে নামো, আসো কাটি। ওর একটা আবার গামলা, ওই ফুটো ফুটো যে গামলাগুলো হয় সবজি ধোয়ার জন্য, ওই একটা গামলা আমার কাছে কিন্তু রয়ে গিয়েছিলো, আগে একবার দিয়েছিল কচু তখনকারই। তো ওইটা নিয়ে যাচ্ছি, যেহেতু কচু টুচু কাটবো, তো এটা নিয়ে যাই। আবারও কিন্তু আজকে আবারও আমার ঘরেই চলে আসবে এটা, আর মিল্কনটাও সাথে ধুয়ে নিয়ে যাচ্ছি। থেকে কচুটা নিয়ে আসি, আর তারপর রান্না বান্না করবো। প্রচুর কাজ আছে আজকে। ওই যে দেখো, উনি এখানে কচু কাটছেন, বলছে এক্ষুনি আসো। হ্যাঁ কি কন জেঠিমা, কি কন? হ্যাঁ, ও সে কারো হইবে দুজনের মধ্যে। হ্যাঁ, আমার তো ভয়ই লাগে, ও কী করে যখন ঢোকে কে জানে, চোখ টোকের ভয় না লাগে না, কে জানে। আমার তো চোখের ভয় লাগে বাবা, চোখ নাই গো। আমাদের রুম কতগুলো কচু, আমাদের বাড়ির মালিক আর ওই যে ওদিকে ভাড়াটিয়া দিদি, ওরাও বলে খাবে, সবার জন্য আসছে কতগুলো, বাপরে বাপ। চলো আমি কিছুটা কেটে নেবো, অল্প হলেই হবে আমাদের, দুটো মানুষ। একটু তেল লাগাতে হবে হাতে, নাহলে একদম কিটকিট কিটকিট করবে এখন। এডিটিং করার সময় বুঝতে পারি যে আমি কত আস্তে বলি কথাগুলো, তো এই জন্য আমি ভয়েসটাই বেশি প্রেফার করি, কারণ ভয়েস দিলে আমি তখন একটু চেষ্টা করে জোরে বলার চেষ্টা করি, কারণ নর্মালি অরিজিনালি যেগুলো বলি সেগুলো জানি না তোমরা শুনতে পাও কি না। তো এখানটাও কিন্তু ফ্যান চালিয়ে দিল, আর ফ্যানের হাওয়া খেতে খেতে আমরা এখন কচু কাটবো। তো এখানটা তেলটা আগে মেখে নিচ্ছি, এটা হাতের মধ্যে কোট হয়ে থাকবে, তাহলে আর হাতে ধরবে না কিটকিট করে। এখানে এই যে কাটা কমপ্লিট করে ফেললাম, তো বলছে এটুকু পাতা দিয়ে কী হবে, দাঁড়াও আরও কিছু কাটতে হবে ওর জন্য। তো ওখান থেকে তো নিয়ে নিয়ে এই যে, আর ওই যে আরও কাটছে।
আরও কিছু কচু কেটে নিয়ে আসলো, যেখান থেকে আমি যাতে আরও কিছু পাতা পাই, আর তাছাড়া তো লাগবেই, ওদেরকেও দেবে। তো বললো দাঁড়া, ওই কটা পাতা দিয়ে তোমার হবে না, আর কটা পাতা দিই। তো এই তো হয়ে গেছে, চলো কাটাকুটিও হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক। অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করব, তারপরে খাওয়া দাওয়া, প্রচণ্ড খিদে লেগে গেছে। যাচ্ছি এখন বাড়ি। আমাদের মালিকের জন্য দিচ্ছে, খায়, অনেকেই খায়। টাটা। আচ্ছা, কচুটাকে নিয়ে এসে ধুয়ে এই যে কড়াই দিয়ে দিলাম, একটু জলের সাথে সেদ্ধ হতে থাক। তো কচু করবো, দেখি আর কি করি। টমেটো তো দুটো নিয়ে রেখেছি, ভর্তা করব নাকি, দেখি কি করি। একদিকে কচু সেদ্ধ হতে থাক, আর একদিকে আমি ভাত বসিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। খিদেও পেয়ে যাচ্ছে প্রচণ্ড, অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। ছেলে আস্তে আস্তে দেরি আছে, তো আসার আগে তো হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু আমারও খিদে পেয়ে গেছে, সকালবেলা সেরকম হেভি কিছু, ওই দুধ একটু, বাদাম আর দুটো বিস্কুট 4টে, ওই খেয়ে 1টা বেজে গেছে, তো খিদে পেয়েছে। তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কচুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা সুন্দর করে জল বেরিয়েছে। দেখো আজকেই যেহেতু কাটা হয়েছে তাই জন্য, নাহলে ঘরের মধ্যে কিছুদিন রেখে দিলে, 1-2 দিন 3 দিন রেখে দিলে কিন্তু রসটা শুকিয়ে যায়। আর যেদিনকে কাটা হয় ওই দিনকে বানালে এরকম করে একটা জল ছাড়ে, তারপরে সুন্দর ওটাতেই সেদ্ধ হয়ে যায়। তো এটা সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো এটাকে একটু মোটামুটি ভাজতে হয়, নাহলে মুখে ধরার একটা চান্স থাকে। ভালো করে ভাজলে এমনিতেই মুখে ধরে না। আর যদি চাই তো আমরা একটু তেঁতুলের গোলানো জল বা একটু লেবুর রস দিলে তো আরও মুখে ধরে না। তো আজকে আমি একটু লেবুর রসই দিয়ে দিলাম। কচু শাক, আলু ভাজা আর টমেটো ভর্তা এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। গুড মর্নিং, আবারও চলে আসলাম সকালবেলা। সোনুকে আবারও স্কুলে পাঠিয়ে দিলাম, টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসার সময় এই যে 1 ড্রাম করে জল নিয়ে আসি, আজকেও তাই করলাম। কালকে চা পাতা শেষ হয়ে গেছিলো, কালকে চা খাইনি, তাই আজকে মনে হলো না আজকে একটু খাবো। তাই ওইদিকে কিন্তু টাকাও নিয়ে গেছিলাম সোনুকে দিয়ে আসার সময়, চা পাতা নিয়ে এসেছি। এসে যে চা বানালাম, আজকেও লুচি করেছিলাম আলু সবজি, এটা বলে কালকে ওর খুব ভালো লেগেছে। আর লুচিটা কিন্তু মাঝে মাঝে করি, এরকম রোজই হয় না। ওই ব্রেকফাস্ট করে নিয়ে কাপড় চোপড় ধুতে লেগে পড়লাম। এখন থেকে এই যে ধোয়া কাচা শুরু, তাই কাপড় চোপড় ধুয়ে নিই কিছু কিছু করে। এইমাত্র 2 ড্রাম জল নিয়ে উপরে উঠলাম, তো যে কারণে পুরো হাঁপিয়ে গেছে। এত গরম লাগছে কি বলবো, হাঁসফাঁস করছে আর কি, ভালো লাগছে না, শ্বাস নিতে পারছি না। একটু বসি। ছাদটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জেঠিমারা, খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর ছাদে আসলাম, অনেকদিন পর। বাড়িতে সবাই এসছে, তো দাদাটা দিদিরা সবাই এসছে, তো খাওয়া দাওয়া করলে সবাই আমাকেও বলেছে। তো আমরা তো অসুস্থে আছি, তাই যেতে পারিনি। যাই হোক, এদিকে আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, যে 1 বালতি। তো এগুলো এখন মেলে দেবো, জলটা যাতে ঝরে যায়। বেলা কিন্তু খুব একটা নেই, অনেকটাই দেরি হয়ে গেল কাপড়গুলো ধুতে। বাথরুম ভালো করে আজকে ধুয়েছি, সাবানের যে কেসগুলো আছে ওগুলো ভালো করে ধুয়েছি ঘষে মেজে। তারপর হচ্ছে বালতিগুলোকে ধুয়েছি, বালতিগুলো একটু কীরকম লালচে হয়ে গেছিলো আয়রনের জন্য। তো পুরো ডিটারজেন্ট দিয়ে কাপড় ঘষা যে ব্রাশগুলো আছে, ওই ব্রাশ দিয়ে একদম ভালো করে বালতিগুলো চকচক করে ধুয়ে নিলাম। তো ওই জন্য স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল। স্নান করতে বলতে ওই যে বাথরুমের কাজগুলো করলাম, বালতি ধোয়া, সাবানের কেস, বাথরুম সাফ করা, এগুলো করে এই যে 1 বালতি কাপড় ধোয়া, সেগুলো করে তারপরে বেরিয়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেলো। যাই হোক, এখানে মেলবো, জলটা যাতে ঝরে যায়, আর তারপরে নিয়ে গিয়ে ব্যালকনিতে আরামসে দিতে পারবো, তাহলে জলটা পড়বে না আর কি ব্যালকনিতে।
কালকে যখন কচু কাটতে গেছিলাম ওখানেও শম্পা বলছে একটু ভাত খাও, একটু ভাত খাও, ভাত খেয়েছো? তো বলছে আরে আমরা তো এখন খেতে পাবো না, অসুচ। বলে ও আচ্ছা, দেখো তো আমি ভুলেই যাই। এটা আগের বেড কভারটা এটা ধুয়ে দিলাম, এখন আরও ওটা তোলা কিন্তু বাকি আছে, ওটা তুলে আবার কালকে ধোবো। তুই তো ফেলে দেওয়া হয়ে গেছে। জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, হালকা স্যাঁতস্যাঁতে আছে। এটা ঘরের ভিতরে যদি এখানটাতে ফ্যানের তলায় রাখি না এখানটাতে, তাহলেই শুকিয়ে যাবে। তো অর্ধেকটা বলার আগেই কেটে গেছে। তো যাই হোক, এবারে এই বেড কভারটাও তুলে নেব, তুলে আর একটা ধোয়া কাচা পেতে দেবো। আস্তে আস্তে এখন সবই ধোবো, তারপরে ওই যে পর্দাও ধুয়ে দিতে হবে। 13 দিন অবধি মানে সব ধোয়া কাচা কমপ্লিট করব। সোনু এখন একটু টিভি দেখছে, দেখতে থাক, না হলে এই যে কোথায় বসাবো, বিছানাটা আগে গুছিয়ে নেই, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এখানে পড়াতে বসিয়ে দেবো। এখন এত গরম না, ওই জন্য জামা কাপড় পরতেই চায় না, তো যার জন্য ওকে সেরকম একটা দেখাই না আমি। আর এখানটায় এই যে কম্বলগুলো কী কারণে যেন বের করেছিলাম কে জানে এই গরমে, তো ওগুলোকে আজকে ঢুকিয়ে রাখছি। ও আচ্ছা, মনে পড়েছে, এই যে ড্রয়ারটা আছে এটার ভিতরে আমি হচ্ছে একটা প্যাকেটের ভিতর স্বাধীনতা দিবসের যে সমস্ত জিনিসপত্র সেগুলো রেখেছিলাম। ফ্ল্যাগ, তারপর হচ্ছে রাবার ব্যান্ড, তারপরে যেটা হচ্ছে বুকে নেয়, তারপরে ব্যাচ, এগুলো সব একখানে করে রেখেছিলাম যাতে আমাকে প্রত্যেক বছর কিনতে না হয়। যত্ন করে রেখে দিলে ওগুলোই পরের বছরও হয়ে যায়, তাই না? তো আমি কিন্তু সেটাই করেছিলাম। আর এগুলো তো ফেলে দেওয়ার মতো জিনিস নয়, এত সম্মানীয় জিনিস, তাই না? যেখানে সেখানে ফেলে দেওয়ার জিনিস তো নয়, তাই জন্য যত্ন করে কিন্তু রেখে দিয়েছি। তো তার জন্য ওগুলো বের করতে গিয়ে যে আমাকে এগুলো বের করতে হয়েছে, নাহলে খুঁজিয়ে পাচ্ছিলাম না। কম্বলগুলোকে সরিয়ে রেখে এক সাইডে তারপরে আমি ওগুলো বের করে দিয়েছিলাম। তারপরে আর ব্যস্ততায় ভুলে গেছি, ওগুলো আর ঢোকানোই হয়নি, ওই উপরে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম না, এগুলোকে ঢুকিয়ে দিই, বেকার ঘরটা কেন ভর্তি হয়ে থাকে। তো সেই জন্য এই যে পেতে নিলাম একটা বেড কভার। তো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সাদা, সাদার উপরে হচ্ছে পিঙ্ক, সবুজ, ফুল ফুল পাতা পাতা এরকম টাইপের আছে, বেশ সুন্দর দেখতে। এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। এর সাথে দুটো পিলো কভার আর দুটো হচ্ছে কুশন ছিল, তো সেই জন্য আমার ভালো লেগেছিল, তো নিয়েছিলাম। কিন্তু এটা গ্লাস কটনের মধ্যে ছিল, তো ভাবলাম চলো, দেখতে তো ভালো লাগছে, মাঝে মধ্যে পেতে রাখা যাবে, তো সেই হিসেবেই নিয়েছি। বাকি সব সময়ের জন্য আমার তো বেড কভার সুতিরই ভালো লাগে। ওয়াশরুমের অনেকগুলো কাজ করেছিলাম, তারপরে স্নান টান করে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, তারপরে এসে আবার এই যে এই কাজগুলো করছি। করতে করতে আমার কোমরটা কিন্তু লেগে গেছে, ওই জন্য দেখতে পাবে মাঝে মধ্যে এপাশ ওপাশ করছি। যাই হোক, সোনু পাপা সেদিনকে আমার ভিডিওটা দেখার পর বলল যে আমি আসছি, এখনই তোমাকে যেতে হবে না একা, আমি এসে তোমাকে নিয়ে যাব। এবার আর বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি ও চলে আসবে, ও এসে নাকি আমাকে চেক আপ করাতে নিয়ে যাবে। যদিও বা এর আগের বার যখন এসেছিলো তখনও বলেছিল যে তোমাকে এবার গিয়ে ডক্টর দেখাবো। ওর এক বন্ধুর ওয়াইফ দিদি আছে, তারও সেম সমস্যা, কোমরে ব্যথা আছে, তো তার জন্য ওরা তো দেখিয়েছিল। তো ও বললো যে ওরা তো দেখিয়েছে, যদি সেই ডক্টর দেখিয়ে যদি ওদের কাজ হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ভালো হয়েছে এই ডক্টরকে দেখিয়ে, তো ওখানে অবশ্যই তাহলে নিয়ে যাব তোমাকে। তো ও তো দেখিয়েছিল, তখন নাকি বলেছে মানে এগুলো হবেই আর কি, কোমরে ব্যথা এখন মোটামুটি প্রায় সবারই, তবে হ্যাঁ কম বেশি তো অবশ্যই আছে। তো যেমনটা আমারই অনেকটা বেশি হয়ে গেছে, মানে বেশি। যাই হোক, তো সেটা বলেছিল, কিন্তু ওই কথা শুনে যে ওরকমই থাকতে হবে এই কথা শুনে ও একটু হয়ে গেছে, বলে হয়তো আর সেরকম কোমর ব্যথার সেরকম কোনো চিকিৎসা নেই। কিন্তু সবার তো আর একই রকম প্রবলেম থাকে না, মানে কার শরীরে কি থাকে বলা যায় না। কারো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটার জন্য হতে পারে, কারো কিডনির সমস্যা থাকলে সেটার জন্য হতে পারে, বিভিন্ন ধরনের কারণ থাকে, কারো হাড় ক্ষয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো ওই জন্য প্রত্যেকজনের কিন্তু সমস্যা আলাদা, তাই আলাদা করে দেখানোই ভালো। তো সেই কারণে আর কি, যতক্ষণ না আমরা নিজে চেক আপ করাচ্ছি ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না যে আমার কি সমস্যাটা হয়েছে। ওই চেয়ারের উপর সোনুর রেগুলার জামা কাপড়গুলো রেখে দিলাম, যাতে করে মানে অগোছালো না হয় বাকি জামা কাপড়ের জায়গাগুলো, ওখান থেকে ও নিয়ে নিতে পারে দরকার হলে, বা আমি ওখান থেকে আস্তে করে বের করে দিতে পারি। তো এখানটায় হচ্ছে এই যে ওড়নাটা কিন্তু আমি সোফার উপরেই রেখে দিয়েছি, কারণ এটা ঝট করে লাগে, সকালবেলা উঠে ফট করে লাগবে স্কুলে যখন ওকে দিতে যাব, তো সেই জন্য এটা এখানেই ভাঁজ করে রেখে দিলাম। আর তাছাড়া ওটা একটুখানি এই যে ফোনটা একটুখানি ফেটেও গেছে ওই জায়গাটা, তো দেখতেও খারাপ লাগে, ওনাটা ওখানে থাকলে খারাপও লাগে না। এই সোফাগুলো দেখতে তো ভালো লাগে কিন্তু বেশি দিন টেকে না। যখন এই খাটটা আমরা বানিয়েছিলাম, যিনি বানিয়ে দিয়েছিলেন উনি এসে খাটটা যখন ঢুকিয়ে দিচ্ছিলেন আমাদের ঘরে, তখনই উনি বলেছিলেন যে এই সোফাগুলো নিয়েছো, এগুলো কিন্তু বেশি দিন যাবে না। তো সত্যিই ওনার কথাটা ঠিকই, উনি বলেছেন দেখবে 1 বছরের মধ্যে কোথাও না কোথাও ফাটা ফুটা ছেঁড়া এরকম হয়ে যাবে, ফোমগুলো ছেড়ে যাবে। তো উনি ঠিকই বলেছেন। আর তাছাড়া এই সোফাটাতে সবসময় যেহেতু সোনু
বসে টিভি দেখে, তো এটা আরও বেশি তাড়াতাড়ি গেছে বাকিগুলোর তুলনায়। তো যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে কাঠের সোফা হচ্ছে একদম বেশ। শক্ত সুমোর গদ্দা বানিয়ে নিলে সোফার জন্য ব্যাস, তারপরে সুন্দর পর্দা টর্দা কভার টভার দিয়ে ডেকোরেট করো, ব্যাস ওটাই মনে হয় বেস্ট। হ্যাঁ, একটু দাম পড়ে যাবে ভালো কাঠ দিয়ে করলে, কিন্তু সেটা অনেক দিন অনেক বছর টিকবে। বিছানা পাতা হয়ে গেছে, এই তো সোনুকে বললাম তুমি বসে পড়ো বই নিয়ে, সন্ধে হয়ে গেছে, টিভি এখন বন্ধ করো। তো এই তো ও দেখো বসছে ঠিকই, টিভিটার মায়াটা আর ছাড়তে পারছে না। তো এই করে এই করছে, আমি খালি কাজ করছি তো একটুখানি হালকা হই, এসে পট করে টিভিটা বন্ধ করে দেবো, কারণ অনেকক্ষণ ধরে দেখছে। সেই স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া সেরে তারপরে নিয়ে বসেছে, তো অনেকক্ষণ হয়ে গেল, এবারে বন্ধ করে দিতেই হবে। আর তাছাড়া ঘরে বাচ্চারা করবেই বা কী আজকাল বলো তো, উপায় তো নেই আর কোনো কিছু। মোবাইলও তো দিই না আমি, মোবাইল কিছুতেই দেই না, তো করবেটা কি, মোবাইলের থেকে টিভিটা একটু কম ক্ষতিকারক, তো টিভিটাই একটু দেখে, না হলে তো এই যে এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে, মানে নিচে চলে যায় নাকি একটা ভয় থাকে। টিভি বন্ধ করে দিয়ে আমরা যদি একটু সময় দিতে পারি, ওর সাথে খেলা করতে পারি, এটা হচ্ছে সবথেকে বেস্ট। কিন্তু কি করব বলো, এই তো কাজগুলো করতে হয়। ফ্রি থাকলে অবশ্যই আমি ওর সঙ্গে কিছুটা সময় কাটাই। দেখো বাচ্চাদের আমরা সময় না দিলে ওরা বর্তমানে আর কি না, ওদের খেলার বিশেষ করে টাউনে যারা থাকে সেরকম জায়গা থাকে, খেলতে যেতে পারে না। আবার টিভি মোবাইল দেখলেও আমাদের রাগ ওঠে, তো করবে কি ওরা ঘরের ভিতর? চুপ করে থাকার মতো তো এই বয়সের বাচ্চারা নয়, ওদের তো কিছু না কিছু একটা লাগবে। তো সেই কারণে একটু যদি আমরা সময় দিতে পারি তাহলে তো ভালো হয়, কিন্তু যদি দিতে না পারে তো কী করবে, এই তো টিভি দেখবে একটুখানি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বললাম না বই নিয়ে বসো এখন, তো বই নিয়ে বসেছে। আমিও একটু ব্যস্ত আছি এখন আজকে, এই যে গুছাগুছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কোনো সময় ভাবি থাকতো ওইটা পরেই করবো না হয়, বা কালকেই করে নেব, আগে একটু ওর সাথে টাইম পাস করি, কিছু ড্রয়িং করি, কিছু পড়াই, কিছুই করি, ওখানে একটু না বসলে ও একা একা তো বসবে না, তাই না? তো বাচ্চাকে সময় দেওয়াটাও খুবই দরকার। আবার যেহেতু এখন রোজই ভিডিও দিতে হচ্ছে, আমি তো একা, আমার হাজব্যান্ড থাকলে না হয় আমি শ্যুট করতে পারছি না, তো শ্যুটটা ও করেই নিল, আমি হয়তো ওইদিকে ব্যস্ত আছি, রান্নাটা ও একটু নাড়াচাড়া করে দিল, অনেক ধরনের কিন্তু হেল্প হয়ে যায়। মানে হাজব্যান্ড বাড়িতে থাকলে যেমন কাজ বেশি থাকে, যে একবেলা রান্না করে দুবেলা খেতে পারবো না, হয়তো একবেলা রান্না করেছি, সন্ধ্যার দিকে আরও চিকেন টিকেন কিছু নিয়ে আসলো, আরও রান্না করতে হয়। এটা যেমন ঠিক যে হাজব্যান্ড বাড়িতে থাকলে কাজ একটু বেড়েই যায়, আবার কিন্তু এটাও ঠিক হাজব্যান্ড বাড়িতে থাকলে যদি একটু হেল্পফুল হয় আর কি, হেল্প করে, তাহলে কিন্তু অনেকটা এগিয়েও যায়। তোমরা সেটা প্রমাণ দেখিয়েছো, ও যতদিন ছিল সুন্দর সুন্দর ব্লগ কিন্তু ভালো করে শ্যুট করে এডিট করে দিতে পেরেছি, টাইমলি তাও আবার। তো এই আর কি, আমাকে এখন মনে করো বাচ্চাকে এদিকে সময়ও দিতে হবে, এদিকে ঘরের কাজও করতে হবে, শ্যুটও করতে হবে, বাজার ঘাট ওকে নিয়ে এখানে ওখানে যাওয়া, এই সমস্ত কিছু একা হাতে সামলাতে গেলে টাইম তো এদিক ওদিক একটু একটু হবেই। কোনো দিন এরকম হয় যে সুন্দর করে এডিট করার চক্করে আমি সেদিন কী শ্যুট করেছি আসলে আমার মনেও থাকে না, ঠিকঠাক শ্যুট হয় না আর কি। কারণ ঘরের কাজগুলো তো করতেই হবে, ওগুলো ঝটাপট করতে থাকি, আর তার মধ্যে এডিট নিয়ে বসি, এডিটে প্রচুর সময় লেগে যায়, তারপরে ওদিকে রান্নার টাইম হয়ে যায়, ওটা করতে করতে মানে শ্যুট করার হয়ে ওঠে না ঠিকঠাক। পরের দিনকে দেখি মা আমি তো বেশি কাজ মানে শ্যুটই করিনি, শেয়ারই করিনি। তো সেই দিনকার ভ্লগটা না আবার পরের দিনকার ভ্লগটা দেখতে খারাপ হয়ে যায়, মানে কাজ বাজ নেই এরকম টাইপের হয়ে যায়। তো প্রত্যেক দিন যদি দিতে হয় তো এই অসুবিধাটা হয়, কারণ আমাকে একটা দিনের মধ্যেই আজকের জন্য শ্যুট করতে হচ্ছে, আবার আজকের জন্য এডিটও করতে হচ্ছে, আবার ঘরের কাজগুলোও করতে হচ্ছে, আর একা হাতে যেহেতু। তো তার জন্যই কিন্তু একটু হয়তো একদিনের ভ্লগটা সুন্দর হলো, আর যেদিনকে সুন্দর করে এডিট করলাম পরের দিনের ভ্লগে হয়তো কাজ শ্যুট করা হলো না সেরকম একটা। কিন্তু কাজ যে করিনি তা কিন্তু নয়, কাজগুলো মানে কোথায় কে করে দেবে বলো, কাজগুলো তো করতেই হয়, কিন্তু সেগুলো শ্যুট করা হয় না, এই আর কি। এত তাড়াহুড়া লাগে যে তখন ওই সময় আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না, ঝটাপট করে খেতে দিতে হবে আগে ছেলেকে, এই একটা ইন্টেনশন থাকে। কারণ আমি দেখি তো যেদিনকে সুন্দর করে এডিট করে ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে রান্নাতে যাই, এখন এই ভিডিও একদিকে এক্সপোর্ট হচ্ছে, তখন তো আর ওই একটা মোবাইল দিয়ে টানাবানা করতে পারবো না শ্যুটের জন্য, এক্সপোর্ট হতেও যথেষ্ট সময় লাগে। তো ওই এক্সপোর্ট হতে হতে ওইদিকে আমার ভাত সবজি কাটা সব হয়ে গেল, তো ওটাকে আমি কী করে শ্যুট করব বলো তো? এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমার ওইদিকে ভাত বসিয়ে দেওয়া, সবজি কাটা কমপ্লিট, তো এইভাবেই আর কি কাজগুলো মিস হয়ে যায় শ্যুট করা থেকে। এই জন্যই ব্লগারদের দুটো মোবাইল থাকলে অনেকটা সুবিধা হয়, আমার তো একটাই মোবাইল, তো মোবাইলটা হয় একবার চার্জ হচ্ছে, একবার এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, এই আর কি অনেক সমস্যা হয়। এমনকি আমি যখন একটু ক্রিয়েটিভ শর্ট বানাতে চাই তখনও গিয়ে খুব অসুবিধা হয় একটা মোবাইল দিয়ে, মানে গানটা শুনবো কী করে, গানটা শুনতে শুনতে তো আমাকে লিপসিং করতে হবে, তাহলে আমি শ্যুট করব কী দিয়ে? তো এই একটা বিশাল ইসে। তারপরেও আমি ক্রিয়েটিভ যে কটা শর্ট বানিয়েছি আমি কিন্তু আইডিয়ায়, গানটা কতক্ষণ কত সেকেন্ড ছিল এই শ্যুটটা,
এই যে কথাটা এটা কতক্ষণ ছিল, আইডিয়া করে আমি এমনি এমনি গান ছাড়া উইদাউট গান আমি হচ্ছে লিপসিংটা করি। তারপরে ওটা আবার গানটাকে মাঝে মাঝে ডাউনলোড করি, করে হচ্ছে ওখানে অ্যাডজাস্ট করে এডিট করে তারপরে ওটাকে আবার মিউট করে দিয়ে ইউটিউবের শর্টের যে অপশান থাকে সেখান থেকে মিউজিকটাকে দিয়ে আবার আপলোড করি। মানে একটা শর্ট বানাতে আমার কত টাইম লাগে বুঝতে পারছো? তো তার জন্য মানে দুটো যদি ক্রিয়েটিভ শর্ট বানাই না সেদিনকে আমার প্রচুর সময় লাগে। তবে এই কাজটাই যদি আবার দুটো মোবাইল থাকতো তাহলে আবার অনেক কম সময়ে হয়ে যেত। তো তার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটা মোবাইল থাকলে না অনেক বেশি পরিশ্রম হয়ে যায়, সময়টাও অনেক বেশি লাগে। যাই হোক, কেউ বলেছেন যে পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। তবে হ্যাঁ, এই কথাটায় কতটা যুক্তি আছে আমি জানি না, কিন্তু এটাও ঠিক, পরিশ্রম যে শুধু আমরা মানে ফলের আশা না করেই পরিশ্রম করব তা নয়, আমরা সবাই কিছু না কিছু ফল আশা করি অবশ্যই। আমি কখনোই বলিনি, কোনোদিনই বলিনি যে আমি ফলের আশা একদমই করি না। তো যেমন এই ভিডিওটা আমি করি ভালোবেসে, স্মৃতি ধরে রাখার জন্য। কিছুটা স্মৃতি অবশ্যই আছে এখনও। সোনুর ছোটোবেলাকার ভিডিওগুলো দেখলে না আমিও হাসি, সোনুও হাসে, খুব মজা লাগে। ধরো 3-4 বছর আগের যে ভিডিওগুলো আর কি, কত ছোট ছিল দেখতে, কি মিষ্টি মিষ্টি কথা, কি ভালো লাগে। ওটা কিন্তু দারুণ একটা মেমোরি হয়ে আছে আমাদের জীবনে এই চ্যানেলটাতে। আর তার সাথে অবশ্যই কিছু না কিছু আসলে, একটু আধটু আসলে অবশ্যই সবার কাজে লাগে। টাকা তো সবার প্রয়োজন। তো সেটা আমি কিন্তু ডে 1 থেকে বলেছি, যবে থেকে এই ধরনের কথা বলেছি আমি কিন্তু এই কথাটা কিন্তু অবশ্যই বলেছি যে অবশ্যই স্মৃতি ধরে রাখার জন্য করেছি। চ্যানেলটা আমার ভালোবেসে স্মৃতি ধরে রাখার জন্য করা। তার সাথে যদি একটু আধটু আর্নিং হয় তো সেটাই আর কি, সেটা অবশ্যই সবার জন্য দরকার, সবারই ভালো লাগবে। অবশ্যই আমারও ভালো লাগে, সেটাই স্বাভাবিক। কারণ তোমরা জানো আমি যে খুব একটা ভালো মানে সেরকম হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি তা নয়। আমার ফ্যামিলি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি। তো সেক্ষেত্রে আমার কতটা দরকার তোমরা সবাই জানো। তো সেই হিসেবে একটু আধটু আসলে মন্দ নয়, কিন্তু এটাই বলি আর কি যে কখনোই এরকম না যে আগে আমার ডিউটি আর নিজের কর্তব্য যেগুলো আছে, দায়িত্ব কর্তব্য, ছেলেকে নিয়ে একা থাকি এখানটায়, এই সমস্ত কিছু ফেলে আগে ব্লগ করব, এইটা আমি করি না। আগে আমাকে এইগুলো সামলাতে হবে, সামলাতে গিয়ে যতটা পারি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব ব্লগে। আর কোনো দিন হয়তো বা মিসও যেতে পারে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি আগে আমার সংসার, আমার বাচ্চা, আমার দায়িত্ব যেগুলো আছে সেগুলো। তো তারপর যতটা পারি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে ইউটিউবে। তো এটাই আমার বলেছিলাম আমি এক সময়, এখনও বলবো, আগামীতেও বলবো। ফ্রিজটাতেও ধুলো জমে থাকে, ওটাকে মাঝে মাঝে মুছে না নিলে না একদমই ভালো লাগে না, ধুলো ধুলো দেখা যায়। তো ওটাকে সুন্দর করে মুছে নিলাম। আর তারপর এই যে চলে আসলাম, এখন বাসনগুলো ধুয়ে নেব। টিফিন বক্স টক্স স্কুল থেকে নিয়ে এসেছিলো, ওগুলো ধোয়া হয়নি, ওগুলো সব ধুয়ে এই গামলাটার মধ্যে তুলছি। তো এদিকে ওকে পড়াচ্ছিও। কোনো ডিফিকাল্ট ওয়ার্ড যেগুলো রয়েছে হিন্দির, ওগুলো ওর একটু অসুবিধা হয়। তো মানে এতক্ষণ ধরে এক নাগারে অনেকগুলো কাজ করলাম না, দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও আসতাম না, কাজ একদম কমপ্লিট করে তারপরে আসতাম। কিন্তু শোনো ওইদিকে কোনো স্পেলিং করছে, যেগুলো কঠিন স্পেলিং হিন্দির, তো ওগুলো বলতে এসে ভাবলাম যে চলো তাহলে একটুখানি আমি রেস্টও করি, কোমরটাকে একটু রেস্ট দিই। উপর হয়ে এরকম করে শুতে ভালো লাগে, যখন খুব লেগে যায় কোমরটা, মাথাটা তুলে কোবরা পোজের মতো করে একটু ভালো লাগে। 5 মিনিট রেস্ট করে আবার বাকি কাজ কমপ্লিট করে আসবো। আর এটা পড়েছি কেন বলো তো, কারণ অনেক দিন থেকে পড়ি না, পাছে আবার এটা বন্ধ না হয়ে যায়, কষ্ট করে পড়েছি তো এটাকে রাখতে চাই আমি। সবসময় না পড়লেও আমি রাখতে চাই আর কি, যার জন্য মাঝে মাঝে পড়ে আবার খুলে রাখি, 1 দিন 2 দিন পরে। মুখটা ধুয়ে চলে আসলাম, ক্রিম মাখবো। আর এদিকে সোনু পাপা আমার ঘুমিয়ে পড়েছে। আর চেয়ারটা তুলে রেখেছে কেন বলো তো, ওই যে উপর থেকে বই পেরেছে একটা। 10:30 বাজে। তো আমার ক্রিম লাগানো হয়ে গেল, আর এখন ঘুমিয়ে পড়বো। লেট করে লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ঘুমালে না শরীরটা অনেকটা ভালো লাগে। কালকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তো আজকের দিনটা একটু ভালো লেগেছে। সেই কারণে এখন চেষ্টা করবো আর কি তাড়াতাড়ি ঘুমানোর, আর সকাল সকাল ওঠার, ভোরবেলা আগের মতো আস্তে আস্তে ডিসিপ্লিনে আসার চেষ্টা করব। কারণ না হলে পরে শরীরের সমস্যাগুলো আরও বেশি বেড়ে যায়, তাই না? গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। শুভরাত্রি।